এই চঞ্চল কথার ফুলচুরি মেয়েটা এতদিন ধরে চুপ করেছিল কেন? ভয় পায় সে? হয়তো। গাড়িটা ধীরে থামিয়ে আরিশ বলে, ওকে মাই লিটল বার্ড, লেটস গো ফর শপিং। আমরা পৌঁছে গেছি। উদ্ধৃতি চিহ্ন। ওরা আশেপাশে তাকিয়ে নি, অস্থিত হয়ে নীলুর শপিং মলের সামনেই আছে কিনা। তারপর খুশি মনে বলল, চলুন চলুন। উদ্ধৃতি চিহ্ন। ওয়েড। হঠাৎ আরিশ ওরার হাত টেনে ধরল। ওরার চোখে প্রশ্ন। আরিশ কিছু না বলে তার ঠোঁটে আলতো করে কিস করলো একটা। ওরার মেজাজ খারাপ লাগছে। বাড়ির বাইরে, গাড়ির ভেতর এসো এসব, আর মাত্র কিছুক্ষণ, তারপর আর নাগালে পাবেন না। একক উদ্ধৃতি চিহ্ন। মনে মনে কত কথা ঘুরপাক খাচ্ছে, তবুও চুপচাপ রইল ওরা। নিজের চিন্তার গহ্বরে হারিয়ে গিয়েছে যেন। আরিশ গাল হ্রস্বই কার থেকে নেমে ওরার দিকে এগিয়ে এল। গা ঝাঁকিয়ে হালকা হাসি ছুড়ে সে গাড়ির দরজা খুলে ওরার সামনে নিজের হাত বাড়িয়ে দিল রাজকীয় কুর্নিশের ভঙ্গিতে। এসো হামিংবার্ড। উদ্ধৃতি চিহ্ন। ওরা স্বাভাবিকভাবে আরিশের হাত ধরে গাড়িতে একারকে নেমে আসে। শপিং মলের কাচের দরজা ঠেলে একসাথে ভিতরে ঢুকে পড়ে তারা। আলো ঝলমলে পরিবেশ, হালকা এসির ঠান্ডা হাওয়া আর মানুষের কোলাহল, সবকিছুতেই যেন একটা বর্ণিল জীবন্ততা। প্রথমেই থ্রিপিসের দোকানে ঢোকে তারা। দোকানের দেয়ালে সারি সারি ঝুলছে রঙিন জমকালো থ্রিপিস। আরিশ একটু বিরক্ত হলেও মুখে কিছু বলে না। বাজারে এখন পাকিস্তানি থ্রিপিসের চল বেশ। দোকানদারও সেই মোতাবেক একের পর এক পাকিস্তানি থ্রিপিস বের করে দেখাতে শুরু করে। ওরা মনোযোগ দিয়ে এক একটা দেখে যাচ্ছে। কাপড়ের কাজ, রঙের সুর, কাঁথির সূক্ষ্মতা, সবকিছুর মাঝে যেন কোথাও নিজের রাধাকা ইচ্ছে লুকিয়ে রেখেছে সে। তার চোখে কোনো উত্তেজনা নেই, কিন্তু অদ্ভুত এক স্থিরতা আছে। আরিশ ওরার মনের ভাবনা বুঝতে চেষ্টা করছে। হঠাৎ ওরা বলে ওঠে, আমার এত দামি পোশাক লাগবে না। নরম স্বরে বলে ওরা, চুপ, ভালো ভালো ড্রেস নাও। আরিশের গলা শক্ত হয়ে ওঠে। তাজরিন খান আরিশের স্ত্রীর দিকে যেন কেউ আঙুল তুলতে সাহস না করে। ওরার চোখের কোণে কিছু নরম আলোর ঝলক খেলে যায়, কিন্তু সে চুপ থাকে। দোকানি আবুল হাসান, বয়স 40 কি 45, ভদ্রলোকের চেহারায় আন্তরিকতা। হাতে মেরুন রঙা একটা থ্রিপিস তুলে এনে বললেন, আপু এগুলো দেখতে পারেন, মেবি আপনাকে সুন্দর লাগবে। আরিশের কপালে তৎক্ষণাৎ হাত পড়ে। মুখ না ঘোরালেও ভেতরে রক্ত ধীরে ধীরে টকবক করে উঠল। সে ওনার হাতটা শক্ত করে চেপে ধরল। চলো, বলার স্বর করাতালের মতো। কিন্তু কোথায়? ড্রেস তো কিনিনি এখনো। ওরার চোখে বিস্ময়। হ্যাঁ কিনবে, কিন্তু অন্য শপিং মলে। আর কোনো কথা বলেনি আরিশ। হনহনিয়ে বেরিয়ে গেল ওরার হাত ধরে। বেচারা আবুল হাসান তো হয় একার দাঁড়িয়ে রইল। তার মাথায় কিছুই ঢুকল না। সে তো শুধু বলেছিল সুন্দর লাগবে, তাতেই এমন বিদায়। শপিং মলের কাচের দরজা আবার স্লাইড করে বন্ধ হয়ে গেল। তার পেছনে রয়ে গেল কিছু বিস্ময়, আরিশের চোখে লুকিয়ে থাকা এক রাশিসা। সারা বিকেল কেটে গেল এক শপিং মল থেকে আরেকটায় ঘুরতে ঘুরতে। 3টে, 5টা, 7টা দোকান, কিন্তু শেষমেশ জামাকাপড় কেনা তো দূরের কথা, কোথাও এক জায়গায় মন বসল না আরিশের। প্রতিটা দোকানের সেলারের মুখে একই কথা, এটা ট্রাই করতে পারেন। উদ্ধৃতি চিহ্ন। মাশা আল্লাহ, আপু, আপনি ভীষণ সুন্দর। এই কথাগুলোকেই যেন তীক্ষ্ণ বর্ষার মতো মনে হয় আরিশের কাছে। এই চটকদার প্রশংসা, অপরিচিত কারো চোখে ওরাকে পরীর সাথে তুলনা করা, এসবই যথেষ্ট তার মেজাজ বিগড়ে দেওয়ার জন্য। সে কিছু বলেনি, কেবল মুখে ঠান্ডা এক অভিব্যক্তি, চোখে অনাহত কুয়াশা। গাড়ি চলছে, জানালার বাইরের আলো আধার একটানা পিছিয়ে যাচ্ছে। ওরা পাশের সিটে চুপ করে বসে আছে। মাথার ভেতর এক রাশ অস্থিরতা। সে ভেবেছিল, যেভাবেই হোক আজই পালাবে। কিন্তু লোকটা কোথাও কিছু কিনল কই? জামা কাপড়, ব্যাগ, কিছুই তো নয়। মন খারাপ করতে হবে না, বাসায় ফিরে অনলাইনে সব ড্রেস অর্ডার করে দেব। তুমিও পছন্দ করে নিবে। ওরা কিছু বলল না। জানালার কাচের ওপারে সূর্যটা একটু একটু করে গলে যাচ্ছে। পোশাক নিয়ে তার কোনো ভাবনা নেই, কোনো আগ্রহ নয়। এই মুহূর্তে সে যেন একদম অন্য জগতে। হঠাৎ মুখটা উজ্জ্বল হয়ে উঠল তার, চোখে শিশুসুলভ উচ্ছ্বাস। আইসক্রিম। আরিশ চমকে তাকায়। রাস্তার পাশে ছোট্ট একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে, রঙিন ছাতার নিচে এক বুড়ো লোক ঠান্ডা মিষ্টির গন্ধ ছড়াচ্ছে। আর ঠিক তখনই হুট করে আরিশের মনে পড়ে যায় তার ছোটবেলার একটা সন্ধ্যা। মা, আমাকে একটা আইসক্রিম কিনে দেবে? ছোট আরিশ গাড়ির জানালা দিয়ে আইসক্রিমওয়ালার দিকে তাকিয়ে অনুরোধ করে চলেছে বারবার। কাচের ওপারে লাল সবুজ রঙের আইসক্রিম গাড়ি, আরে কটু পরেই তার দৃষ্টিসীমা পেরিয়ে যাবে। তবুও মা ব্যস্ত, ফোনে কথা বলছেন, হাসছেন, কারোর সঙ্গে খুব আনন্দে গল্প চলছে। আরিশ মায়ের হাতটা টেনে ধরে চোখে পানি টলমল করে বলে, ও মা, দাও না কিনে। গাড়ি তো চলেই গেল, দোকানটা পেছনে পড়ে গেল। মা বিরক্ত হয়ে একবার তাকান, ঠোঁটে বিরক্তি মেশানো স্বর। সারাক্ষণ শুধু খাই খাই করিস, দেখছিস না কলে কথা বলছি। তারপর আবার ফোনে মনোযোগ, হাসি, গল্প। আরিশ যেন তার জীবনের বাইরের কেউ। আরিশ তখন চুপ করে যায়। ভেতরে কোথাও যেন একটা ছোট্ট কিছুর মৃত্যু হয়। সেদিনের পর সে আর কখনো আইসক্রিম চায়নি, না কারো কাছে, না নিজের কাছে। আইসক্রিম খাবে? হামিংবার্ড। হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। তুমি বসো, আমি গিয়ে নিয়ে আসছি। উদ্ধৃতি চিহ্ন।
ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মুচকি হেসে বলল, ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। আরিশ গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলো, কিন্তু পরক্ষণেই আবার দাঁড়ালো, গলা উঁচিয়ে শুধালো, কোন ফ্লেভারের? আরিশ জিজ্ঞেস করতেই ওরা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর নিচু স্বরে বলে, ভ্যানিলা একটা, আর চকলেট একটা। বলেই নিজেই থমকে যায় ওরা। এই কথাটা তো আইসক্রিম খাওয়ার জন্য বলা হয়নি তার। ওর মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে এল কেবল কারণ ওর পালানোর একটা পথ দরকার, একটা সুযোগ, একটু সময়। আরিশ লক্ষ্য করছে ওরার মুখ। সেই চঞ্চল মেয়েটা এখন যেন অদ্ভুত রকম শান্ত, চোখে অদ্ভুত এক ছায়া। এই মেয়ে কিছু লুকোচ্ছে। আরিশ সেটা বুঝতে পারছে, কিন্তু ঠিক ধরে ফেলতে পারছে না। ওকে, বসো, আসছি। উদ্ধৃতি চিহ্ন। আরিশ চলে যেতেই ওরা আর দেরি করল না। খুব সাবধানে গাড়ি থেকে নেমে গেল। ক্লান্ত শরীরে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বাসার দরজার সামনে এসে দাঁড়িয়েছে নয়না। লোকটা কি চলে গেছে, না কি আছে? মকবুলের মুখোমুখিও হতে চায় না নয়না, কিন্তু কি আর করার। দীর্ঘশ্বাস ছাড়ল নয়না। পরপর দুবার কলিং বেল বাজালো। খানিকক্ষণ বাদে দরজা খুললেন দিল মকবুল। নয়না চমকাল। উনি কেন দরজা খুললেন? কিন্তু কিছু বলতে পারল না। হয়তো মা রান্নাঘরে সেজন্যই। আসো মামুনি, সারাদিন স্কুলে অনেক ধকল গিয়েছে নিশ্চয়ই। উদ্ধৃতি চিহ্ন। নয়না মকবুলকে পাশ কাটিয়ে বাসার ভিতর প্রবেশ করে, নিজের রুমের দিকে এগোতে এগোতে বলে, তেমন কিছু না। উদ্ধৃতি চিহ্ন। কবুল দরজায় আটকে দিল। ঠোঁটের কোণে তার বিশ্রী হাসির ঝিলিক। রোকসানা মল্লিক গিয়েছেন বাজারে কিছু কেনাকাটা করতে। বাড়িতে মকবুল একা, অথচ নয়না সেটা জানে না। রুমে ঢুকে কাঁধের ব্যাগটা টেবিলের ওপর রাখলো নয়না। মাঝে মধ্যে ইচ্ছে করে মায়ের কাছে সবকিছু বলে দিতে, কিন্তু নয়নার সাহস হয় না। ভয়, লজ্জা, আত্মগ্লানির সবকিছু ঘিরে ধরে থাকে। এসব ভাবতে ভাবতে ওড়না খুলে বিছানায় ছুঁড়ে ফেলল নয়না। মাথাটা ভীষণ ধরে আছে নয়নার। গোসল করলে যদি ভালো লাগে সেজন্য ওয়াশরুমের দিকে এগোলো সে, কিন্তু আচমকা পেছনে থেকে কেউ জড়িয়ে ধরাতে চমকাল নয়না। পুরুষালী স্পর্শ। আঁতকে উঠল নয়না। হে হে চিৎকার করে উঠতেই মকবুল বিশ্রীভাবে হেসে বলল, মামুনি আমি, তোমার মকবুল চাচ্চু। উদ্ধৃতি চিহ্ন। ভয়ে, ঘৃণায়, রাগে থরথর করে কাঁপছে নয়নার শরীর। মকবুলের নোংরা স্পর্শে কান্না পাচ্ছে। ছাড় বলছি, শয়তানের বাচ্চা, তুই এখনো শয়তানি আছিস। মা কোথায়? মা, মা, মা। মকবুল নয়ন আকারকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে থুতনি চেপে ধরে অন্য হাতে নয়নার গলা চেপে ধরে বলে, বাসায় কেউ নেই মামুনি। আর এভাবে বলছো কেন? শয়তানি বলে না এটাকে। চুপচাপ মেনে নাও সব, নয়তো। উদ্ধৃতি চিহ্ন। নয়না মকবুলের পায়ে লাথি মারে, ধস্তাধস্তি করতে শুরু করে। মকবুলও নয়নাকে জোর করতে থাকে। আমার কিছু হলে আমার বাবা মা তোকে খুন করে ফেলবে হারামির বাচ্চা। ছাড়। মকবুল নয়নার কোনো কথা শোনে না। সে এখন জানোয়ারে পরিণত হয়েছে। ক হ্রস্বই কারসরি নয়নার শরীরে তার স্পর্শ গাঢ় হতে থাকে। নয়নাও নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ লড়াই করতে থাকে। এতক্ষণ পাগলের মতো ড্রাইভ করছিল আরিশ। ওরাদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়েছে সে। আইসক্রিম কেনা শেষে গাড়ির কাছে আসতেই দেখে ওরা নেই। ওরাকে খুঁজে পাচ্ছিল না। সবকিছু এলোমেলো লাগছে তার। কিছুটা সময় লাগলেও আরিশের বুঝতে অসুবিধা হয় না ওরা কোথায় যেতে পারে। তাই দেরি না করে তখনই ওরাদের বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছিল আরি। সব সময় নষ্ট না করে গেট পেরিয়ে সোজা বাড়ির দরজায় পৌঁছে গেল আরিশ। কলিং বেল বাজাল কয়েকবার, কিন্তু দরজা খুলছে না কেউ। মেজাজ হারাচ্ছে আরিশ। ওরা না হয় দরজা খুলবে না, কিন্তু রোকসানা মল্লিক। আশেপাশে তাকাতেই হলো। আকার পড়ার দিকে নজর গেল আরিশের। ওরাকে দেখা মাত্রই আরিশ তার দিকে তেড়ে মেরে গেল। এই মেয়ে, তোমার সাহস তো কম না। তুমি আমাকে বোকা বানিয়ে পালিয়ে এসেছো। ওরার দুই কাঁধে আরিশের হাতের চাপ, ব্যথায় চোখ সংকুচিত হয়ে আসছে ওরার। কিন্তু ওরা সেদিকে খেয়াল না করে বলল, আপনি প্লিজ দরজাটা ভেঙে ফেলুন। আমার মনে হচ্ছে বাসায় কিছু ঠিক নেই। আমি এসেছি মিনিট 5 হবে, কলিং বেল বাজালাম, কেউ দরজা খুলল না। মা, কে কল দিলাম বলল, বাসায় নেই উনি। মকবুল চাচা আছে বাসায়। নয় না, ওর এতক্ষণে বাসায় ফেরার কথা। চাচার সুবিধার না। নয় না, আরিশ, নয় না। ওরা কিছু বলতে পারছে না আর। ভয়ে কথা জড়িয়ে যাচ্ছে তার। আরিশ আপাতত সবকিছু ভুলে ওরাকে বুকে জড়িয়ে ধরল। শান্ত হও, আমি দেখছি। উদ্ধৃতি চিহ্ন। ওদের কথা শেষ হতেই ঘরের ভেতর থেকে জোরেশোরে শব্দ হলো। মনে হলো বাসনকোসন ফ্লোরে পড়েছে। ওরার চোখ বড় হয়ে গেছে। আরিশ ইশারায় তাকে আশ্বস্ত করল। ওরাকে একপাশে দাঁড় করিয়ে দরজায় লাথি মারতে লাগলো। পরপর কয়েকবার লাথি মারার পরেও দরজা ভাঙল না। ওরা কাঁদছে। আরিশ ওর মুখের দিকে তাকালো। তারপর আরেকটা লাথি। দরজা ভেঙে গেল। আরিশ দ্রুত পায়ে বাসার ভিতর প্রবেশ করলো। ওরা পিছু পিছু। বাঁচাও, কে এসেছো? বাঁচাও প্লিজ, ভাঙা গলায় চিৎকার করে উঠল নয়না। ওরা শব্দের উৎস খুঁজতে রান্নাঘরের দিকে দৌড়ে গেল, আর পেছনে পেছনে আরিশও। শরীরের পোশাক ছেঁড়া, হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে নয়না। ওর চোখে আতঙ্কের ছায়া। সামনে দাঁড়িয়ে আছে মকবুল, অসুস্থ, লোলুপ চেহারায়। ওরা এক দৌড়ে গিয়ে নয়নার সামনে আড়াল হয়ে দাঁড়ালো। আরিশ এগিয়ে গিয়ে মকবুলকে ধরে মারতে শুরু করলো। নয়না, কিচ্ছু হয়নি বোন,
কিছু না, শান্ত হ, আমি আছি তোর পাশে, কিছুই হবে না তোর। নয়না জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ওর নিঃশ্বাসের ভারে ঘরটা যেন গুমুট হয়ে উঠেছে। ভয়ে, দুঃসহ যন্ত্রণায় ওরাকে জড়িয়ে ধরে আছে সে। ওরা নিজের ওড়না খুলে নয়নার গায়ে জড়িয়ে দেয়, স্নেহে, শীতে কম্বলের মতো। ওদিকে আরিশ মকবুলকে টেনে বসার ঘরে নিয়ে যাচ্ছে। মুখে তার আগুন, রাগ, ঘৃণা। এই বয়সে এসে একটা বাচ্চা মেয়ের সঙ্গে এসব করার সাহস হয় তোর? তোকে আজ জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো, হারামজাদা। আই উইল কিল ইউ। উদ্ধৃতি চিহ্ন। আরিশের ঘুষি, লাথিতে দেহটা কেঁপে ওঠে মকবুলের। এর মধ্যে রোকসানা মল্লিক ফিরলেন বাজার থেকে। দরজা খুলে ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ালেন। ঘরের ভেতর অস্বাভাবিক এক উত্তেজনা। নয়নার চোখে পানি, গায়ে ওড়ার ওড়না জড়ানো। আরিশ তেতে আছে রাগে। মকবুল ফ্লোরে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে। কি হচ্ছে এখানে? আরিশ, তুমি কেন মারছো ওকে? রোকসানা আঁতকে উঠলেন। তোমার এই দেবর কি করেছে দেখো আগে, তারপর কথা বলবে। রাগ গর্জে উঠল। শান্তশিষ্ট ওরা যেন বাকিনী হয়ে গেছে। রোকসানার মুখ শুকিয়ে গেল। এমন কিছু করতে পারে দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। নয়নার বিধ্বস্ত মুখ, ভেজা চোখ রোকসানার বুকে অসহ্য যন্ত্রণার সূচ ফুটিয়ে দিচ্ছে। তুই কি করেছিস, মকবুল? তুই কি করেছিস আমার মেয়ের সাথে? রাগে কাঁপছেন রোকসানা, তেজি গলায় বললেন রোকসানা। মকবুল কিছু বলার চেষ্টা করে, কিন্তু মুখ খুললেই আরিশের লাথি। দুর্বল হৃদয়ের পাঠকদের জন্য এটি অস্বস্তিকর হতে পারে। নিজ দায়িত্বে পড়ুন। তুই কি করেছিস, মকবুল? কি করেছিস তুই আমার মেয়ের সঙ্গে? রোকসানার গলা থরথর করে কাঁপছে রাগে। চোখে যেন আগুন। তিনি তেড়ে মেরে এগিয়ে এলেন মকবুলের দিকে, যেন ছিঁড়ে ফেলবেন তাকে। মকবুল কিছু বলার চেষ্টা করে, কিন্তু মুখ খুললেই আরিশের লাথি। ঠোঁট কেটে রক্ত পড়ছে তার। বারবার আরিশের কাছে কাকুতিমিনতি করে যাচ্ছে সে। আরিশের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। আর ঠিক তখনই নয়নার অরার কোল থেকে ধপ করে পড়ে যায় অজ্ঞান। রোকসানার মনোযোগ এক ঝটকায় মেয়ের দিকে ঘুরে যায়। নয়না। ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন তিনি। মা, নয়নাকে ঘরে নিয়ে চলো। রোকসানার কণ্ঠে কান্না আর ভয় মিলেমিশে এক অসহায়তা। ওরা কাঁপতে কাঁপতে নয়নাকে সামলানোর চেষ্টা করে। আমি পারছি না একা ধরে রাখতে মা। চল, আমি ধরছি। রোকসানা মেয়ে আর ওরার ভর নিয়ে নয়নাকে টেনে তোলেন। তার চোখে শুধু একটাই প্রশ্ন, এ মেয়েটা ঠিক হবে তো? চল মা, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হয়নি। ওরার কণ্ঠে সান্ত্বনার ছোঁয়া, কিন্তু গলায় একার শঙ্কা। আপনারা নয়নাকে রুমে নিয়ে যান। আরিশ ঠান্ডা গলায় বলে, চোখে তখনও আগুন। এই জানোয়ারটার বিচার আমি করছি। ওরা একবার তাকায় মকবুলের দিকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে নয়নাকে বুকে আগলে রুমের দিকে এগিয়ে যায়। মকবুল আরিশের পা ধরে কাঁদতে কাঁদতে বলল। মকবুল আরিশের পা জড়িয়ে ধরে কাঁদে, ভিজিয়ে ফেলে মেঝে। বাবা গো, একটা ভুল হয়ে গেছে। শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলাম। আমি পাপ করেছি, তবু মাফ করো। এই বয়সে শরীর সইছে না আর। এত মার খেতে পারছি না বাবা। আরিশ থমকে যায় এক মুহূর্ত। চোখ নামিয়ে দেখে, এই লোকটাই নয়নার সর্বনাশ করতে চেয়েছিল। গর্জে ওঠে তার বুকের ভেতর থেকে এক কুসুর রাগ। তুই মানুষ না, মকবুল। তুই একটা ঘৃণ্য কীট। সে সজোরে ঘুষি বসিয়ে দেয় মকবুলের মুখে। আবার রক্ত। মকবুল ছিটকে পড়ে যায়, মুখে গোমানি। আরিশ দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, কিন্তু তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। বিশ্বাস কর, শয়তান যদি সত্যিই কথা বলতে পারত, তবে সেও তোকে দেখে বলতো, আমি না, এই জানোয়ারটা করেছে সব। তুই নিজের পাপ শয়তানের ঘাড়ে চাপাতে চাইছিস। ছি, তোর মতো ঘৃণ্য কিছু আর হয় না। আরিশ থমকে দাঁড়ালো এক মুহূর্ত। চোখে তীব্র ঘৃণা, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এই বয়সে নাকি মারধর সইছে না, অথচ এতটুকু একটা মেয়ের ওপর হাত চাপিয়ে পড়তে তোর কোনো কষ্ট হয়নি, তাই না? চোখ দুটো লাল, কণ্ঠে বিদ্যুৎ আরিশের। বাস্টার্ড। আরেকটা ঘুষি মেরে আরিশ মকবুলকে প্রায় অচেতন করে ফেলল। মকবুল ফ্লোরে পড়ে রইল, নিঃশ্বাস নিচ্ছিল কষ্টে। নিজে উঠে দাঁড়ানোর শক্তি নেই তার। আরিশ কারোর সঙ্গে ফোনে কথা বলল। সংক্ষিপ্ত কথায় জানিয়ে দিল, তুলে নিয়ে যেতে হবে। মকবুলকে আপাতত ঘরের পেছনের খোলা মাঠে হাত পা বেঁধে ফেলে রাখা হলো। আগামীকাল থানায় যোগাযোগ করা হবে। বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে নয়না। ওরা বসে আছে তার পাশে। ডাক্তার এসেছে। আরিশি কল করে আনিয়েছে। ঘরের এক কোণায় মাথা নিচু করে গম্ভীর মুখে বসে আছেন সুলাইমান মল্লিক। নিজের মেয়ের এই অবস্থার জন্য কোথাও না কোথাও নিজেকে দায়ী মনে হচ্ছে তার। কারণ দিন শেষে মকবুল তো সুলাইমানেরই বন্ধু ছিল। রোকসানাও খুব ভেঙে পড়েছে। মেয়েটার সাথে ছোট থেকে এরকম হয়ে এসেছে, অথচ আজ সর্বনাশ করতে করতে বেঁচে যাওয়ার পর সবকিছু জানতে পারলেন তিনি। আরিশ মকবুলের মুখ থেকেই স্বীকারোক্তি নিয়েছে, রেকর্ড রেখেছে সব। আপাতত আজকের রাতের জন্য নয়নাদের বাড়ির পেছনে খোলা মাঠে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে তাকে। আগামীকাল সকালে আরিশ থানায় কল করবে। নয়না বিছানায় নিস্তেজ পড়ে আছে। চোখ বন্ধ, নিঃশ্বাস খুব ধীরে চলছে। মাথার পাশে একটা ছোট্ট টেবিলে স্যালাইন ঝুলছে। আরিশ ঘরের এক কোণে দাঁড়িয়ে, হাত মুষ্টিবদ্ধ, মুখে তীব্র রাগ তার। বাবা মায়ের উচিত সন্তানদের দিকে খেয়াল রাখা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মেয়ে একার রাত তাদের পরিচিত কিংবা আত্মীয়ের মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়।
আর এসব নির্যাতনের কথা গোপন রাখার ফলেই একদিন বর্ষর বিপদ ঘটে। ডাক্তার স্টেথোস্কোপ সরিয়ে বললেন, প্রেশার খুব লো, ও এখন শকে আছে। ভালো হয়েছে সময় মতো ওকে বাঁচানো গেছে, না হলে পরিস্থিতি অন্যরকমও হতে পারত। সোলাইমান বসা থেকে উঠে মেয়ের বিছানার দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে গলা ধরে আশা স্বরে বললেন, ঠিক হয়ে যাবে তো? এসব কিছু মনে রাখবে না তো? মানে ও স্বাভাবিক থাকবে তো? এখনই কিছু বলা যাচ্ছে না, ওর মানসিক অবস্থা খুব ভেঙে পড়েছে। ট্রমা কিভাবে মোকাবিলা করবে সেটা সময়ই বলবে, কিন্তু সাবধানে থাকতে হবে। কাউন্সেলিং লাগতে পারে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। চিন্তার কিছু নেই আপাতত। উদ্ধৃতি চিহ্ন। নয়নার মা কান্না চেপে বসে আছেন বিছানার পাশে, চোখে অশ্রু, মুখে স্তব্ধতার ছাপ। ডাক্তার কিছু ঔষধ লিখে বেরিয়ে যান। আপাতত নয়না মানসিকভাবে যেমন বিধ্বস্ত তেমনই শারীরিকভাবে ফুটবল। সোলাইমান ফ্লোরে বসে পড়ে নয়নার হাত ধরে ফিসফিস করে, আমার ভুলের জন্যই আজ এত বড় সর্বনাশ হতে চলেছিল নয়না। আজ থেকে যদি দরকার হয় আমি তোর ছায়া হব, কেউ আর তোর দিকে চোখ তুলে তাকাতেও পারবে না, কেউ না। উদ্ধৃতি চিহ্ন। সোলাইমান নিঃশব্দে কাঁদছেন। আরিশ হাতঘড়িতে সময় দেখে নিল একবার, রাত 9টা পেরিয়ে গেছে। ওরা বসে আছে চুপচাপ, মুখে কথা নেই। তাদের দুই বোনের জীবনটায় কেন এমন হচ্ছে? আপনারা শক্ত থাকুন, বিপদ ঘটেনি। নয়না ঠিক আছে, মানসিক যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটা আপনাদের সাপোর্ট পেলেই সেরে যাবে। কিছুদিন বাসার ভিতরে রাখবেন নয়নাকে, লোকজনের কথা শুনলে মানসিকতা খারাপ হয়ে যেতে পারে। উদ্ধৃতি চিহ্ন। এত কিছুর মধ্যে আরিশের এমন মনোভাব দেখে অবাক হয়েছে ওরা। লোকটার মনে মায়া দয়াও আছে তাহলে। রোকসানা আরিশের দিকে এগিয়ে গেলেন, জড়িয়ে ধরলেন বুকে। আরিশ একটু কেঁপে উঠল, যেন মায়ের ছোঁয়া। কথায় বলে না, মাসির শরীর থেকে মায়ের গন্ধ আসে। আরিশের বেলায়ও তেমন হয়। এজন্যই আরিশ রোকসানার থেকে আরো দূরে সরে থাকে সবসময়। কিন্তু এই মুহূর্তে আরিশ দূরে সরতে পারল না। আজ তার কাছে দাঁড়িয়ে আছে একজন অসহায় মা, যার মেয়ে তারই সামনে জ্ঞান হারিয়ে বিধ্বস্ত অবস্থায় শুয়ে আছে। তুই না এলে নয়নার কি হতো জানি না আরিশ, তোকে কি বলবো জানি না আমি। শুধু বলবো, ওরাকে ভালো রাখিস বাবা। অতীতে যা হয়েছে ভুলে যা। পৃথিবীর সব নারী একরকম হয় না বাবা। উদ্ধৃতি চিহ্ন। আরিশ কিছু বলল না, বলার ইচ্ছেও করছে না, কিন্তু নয়নার দিকে তাকিয়ে মায়া হলো তার। কিছু হতো না নয়নার, মকবুলের শাস্তির বিষয়টা আমি দেখব। উদ্ধৃতি চিহ্ন। রোকসানা আরিশকে ছেড়ে দিয়ে সোলাইমান মল্লিকের কাছে গিয়ে দাঁড়ালেন। দেখো তুমি এরকম করে থেকো না। আকার, মেয়েটা জ্ঞান ফেরার পর তোমাকে এমন দেখলে আরো কষ্ট পাবে। উদ্ধৃতি চিহ্ন। সোলাইমান চোখের জল মুছে নয়নার দিকে তাকায়। আরিশ ওরার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো, কিন্তু ওরা মাথা নেড়ে না বলল। আরিশ চোখ পাকাল, ওরা মাথা নিচু করে ফেলল শুধু। আচ্ছা তামান্না, তোমার বাড়িতে কেউ নেই? উদ্ধৃতি চিহ্ন। বসার ঘরে সোফায় বসে আছে তালহা। তামান্না ডাইনিং টেবিলের রাতের খাবার সাজিয়ে রাখতে ব্যস্ত। তামান্না ও তাসলিমা নিজেদের ঘরে আছেন। কাজ করতে করতে উত্তর দিল তামান্না, না ভাইজান, থাকার মধ্যে ছিল একটা ভাই আর মা। বাবা তো সেই কবে মারা গিয়েছিলেন, তখন আমি খুব ছোট। ভাই আমার থেকে 5 বছরের বড়, একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাড়িছে রয়েছে সে। শুনেছি তার শ্বশুর অনেক বড়লোক, এতটাই বড়লোক যে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেনি ভাই। ওর আত্মসম্মানে লাগতো সেজন্য। এমনিতেই নানান রোগশোকে আক্রান্ত ছিলেন মা, তার ওপর ভাইয়ের এমন সিদ্ধান্তে অনেক কষ্ট পেয়েছিলেন। তারপর একদিন হঠাৎ তিনিও উদ্ধৃতি চিহ্ন। তামান্নার গলা ভারী হয়ে এসেছে, দুল চোখ জল গড়িয়ে পড়ছে গালে। তালহা বিষয়টা বুঝতে পেরে তামান্নার দিকে এগিয়ে গিয়ে বলল, আমি দুঃখিত, প্লিজ তুমি কেঁদো না। আমরাকে উই চিরস্থায়ী নই, সবাই একদিন মারা যাব। উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন। গাড়ির হর্নের আওয়াজে নড়েচড়ে উঠল তামান্না। হাতের কাজ ফেলে রেখে দরজার দিকে এগোলো সে। তালহা ওর পেছনে পেছনে যাচ্ছে। ভাইয়া, ভাবি এসেছে শিওরের। উদ্ধৃতি চিহ্ন। ভাবি? তামান্নার কথায় হেসে উঠল তালহা। মাথা চুলকে বলল, ভাবি মা এসেছে। ভাইয়া বরাবর ওভার পজিটিভ ছিল, ভাবি মা প্রক্ষেত্রে সেটা আরে বেশি। উদ্ধৃতি চিহ্ন। তামান্না কিছু বলল না। আর কেউ না জানলেও ওরার প্রতি আরিশের আচরণ কেমন সেটা তামান্না ভালো করে যায়। খোলা আকাশের নিচে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মকবুল। আশেপাশে কিছু নেড়ি কুকুর বসে আছে। কেন যে নয়নার সাথে আজ এমন করতে গেল সে ভেবে আফসোস হচ্ছে তার। নিজের ওপর রাগ হচ্ছে। নারী তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে, শরীর ফুটবল। আরিশের অত মার খেয়ে শরীরের প্রতিটি গাঁটে গাঁটে ব্যথায় ছেয়ে গেছে। আপনাকে এভাবে বেঁধে রেখেছে কে? উদ্ধৃতি চিহ্ন। আচমকা কারো কণ্ঠস্বর শুনে চমকাল মকবুল, সেই সাথে খুশিও হলো বটে। সামনে তাকালো, অন্ধকারের অস্পষ্ট সব। মকবুলের সামনে দাঁড়িয়ে আছে 28-29 বছর বয়সী একজন যুবক। হাতে ফোন, ফ্ল্যাশলাইট জ্বলছে। পরনে তার কালো রঙের টি শার্ট, সাথে জিন্স, তবে মুখে মাস্ক। আপাতত ফোনের ফ্ল্যাশলাইটের আলোতে এতটুকুই দেখতে পেল মকবুল। মা, কে বাঁচাও, বা আমি ভুল করে ছি। কথা জড়িয়ে যাচ্ছে মকবুলের, ভাঙা ভাঙা গলায় বলল এতটুকুই। যুবক মকবুলের দিকে এগোলো,
ফোন মাটিতে রেখে দ্রুত মকবুলকে মুক্ত করতে লাগলো সে। বিছানার মাঝখানে জড়সড় হয়ে বসে আছে ওরা। পরনে গোলাপি রঙের থ্রিপিস, খোপা করা চুল, কানে গলায় কোনো গয়না নেই এখন। সামনের দিকে তাকিয়ে শুকনো ঢোক দিল সে। আরিশ দাঁড়িয়ে আছে, হাতে দড়ি। আজকে জগ আকার করেছে, তাতে শাস্তি কতটা ভয়ানক হবে সেসব ভেবেই চোখে জলে এসে যাচ্ছে ওরার। ওভাবে পালিয়ে গিয়ে নিজ বাড়িতে যাওয়ার মতো ভুল কিভাবে করলো সে, সেসব ভেবেই খারাপ লাগছে ওরার। অবশ্য বাড়িতে গিয়েছিল বলে আজ নয়না বেঁচে গো। এ কালো, নয়নার কথা মনে পড়তেই বুকটা খা খা করে উঠল ওরার। বোনটাকে রেখেই চলে আসতে হলো। আরিশ কিছুতেই তাকে রেখে এলো না। কি দেখছো হামিংবার্ড? ভয় লাগছে। উদ্ধৃতি চিহ্ন। ওরা কাপা কাপা গলায় বলল। দড়ি দিয়ে কি করবেন? আরিশ। একার রটরটের কোণে রহস্যময় হাসি। সে এগিয়ে এলো ওরার দিকে, ওরা একটু একটু করে পিছিয়ে যাচ্ছে কেবল। কিন্তু পিছিয়ে আর যাবে কোথায়? দড়ি দিয়ে কি করে বলো তো? উদ্ধৃতি চিহ্ন। ওরা চমকায়, থমকায়। আরিশ কি তাকে বেঁধে কিছু করতে চলেছে? ওরা আতঙ্কে এদিক ওদিক তাকিয়ে বিছানা থেকে উঠে দৌড় দিতে চাইলে আরিশ ক্ষিপ্ত গতিতে ধরে ফেলল তাকে। ওরা টু করে কেঁদে উঠে বলল, আমি একটা মানুষ, দয়া করুন, প্লিজ এরকম করবেন না। উদ্ধৃতি চিহ্ন। আরিশ ওরাকে কোলে তুলে নিয়ে কিছুটা ঝুঁকে বিছানায় ছেড়ে দিল। ভাগ্যিস বিছানাটা বেশ নরম, নয়তো ওরার কোমর আস্ত থাকতো না। আই নিড দিস হামিংবার্ড। ভালোবাসা চাই না, যা চাই সেটা জোর করেই আদায় করে নেব। উদ্ধৃতি চিহ্ন। ওরা কিছু করতে পারছে না। আরি সতার হাত দুটো খাটের মাথার উপরে তুলে বেঁধে ফেলেছে। প্লিজ, প্লিজ, বড্ড করুণ শোনাচ্ছে ওরার গলা। আরিশ সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো এগোলো। ওরার শরীর থেকে ওড়না সরিয়ে ফেলল। তারপর নিজের টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলতে ফেলতে বলল, আর ইউ রেডি ফর দিস? ওরা কেঁদে বলে, না। আরিশ হাসে। ওরার বুকে মাথা রেখে শুয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, এখানে ঘুমাবো আজ। সারা রাত আমাকে এভাবেই সহ্য করতে হবে তোমাকে। নড়তেও পারবে না। ওরা কিছুটা অবাক হলো। শুধু বুকে মাথা রাখার জন্য এত কিছু করল আরিশ? শুধু এটুকুই? উদ্ধৃতি চিহ্ন। আরও কিছু চাও? তুমি বললেই সবকিছু। উদ্ধৃতি চিহ্ন। না, 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 তা বলিনি। উদ্ধৃতি চিহ্ন। উফ, কি ধুম টানানানা করছো। উদ্ধৃতি চিহ্ন। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ ওরার পেটে হাত রেখে শুয়ে আছে বুকে। ক্লান্ত লাগছে বেশ। মনে হচ্ছে ওরার বুক কোনো শান্তির স্থান, যেখানে মাথা রাখতেই কেমন শান্তি শান্তি লাগছে। কিছু না, ঘুমান। উদ্ধৃতি চিহ্ন। গুড নাইট ছোট্ট পাখি। উদ্ধৃতি চিহ্ন। আরিশ ওরার বুকের মাঝখানে একটা কিস করে, নাক দিয়ে দুষ্টুমি করে কিছুক্ষণ। একটা সময় ঘুমিয়ে পড়ে। ওভাবেই দুজন। রাত ৩টা। শহরের একেবারে প্রান্তের পুরনো জাহাজঘাটের পাশে পরিত্যক্ত কারখানা। দাড়ি, ছায়া আর শীত মিশে আছে বাতাসে, যেখানে মানুষের পা পড়েনি বহু বছর। চেয়ারে বসে আছে মকবুল, তবে স্বেচ্ছায় নয়। তার শরীরটা রশিতে এমনভাবে বাঁধা যেন পেশিগুলো চিৎকার করে উঠছে। মুখে গোজা জমাট কাপড়, চোখ দুটো ফু। সে উঠছে ভয়ে, জ্ঞান হারিয়েছিল এতক্ষণ। মকবুল কিছু বুঝতে পারছে না। যতদূর মনে পড়ে অচেনা যুবক তাকে খোলা মাঠ থেকে মুক্ত করার পর ধরে ধরে একটা গাড়িতে উঠে বসেছিল। কিন্তু তারপর হঠাৎ আলো জ্বলে ওঠে তার সামন। একার দাঁড়িয়ে থাকা ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, শুধু তার নিঃশ্বাসটা কুয়াশার ভেতর থেকেও শোনা যাচ্ছে। এটাই সেই যুবক, কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে কেন? আর তাকেই বা বেঁধে রেখেছে কেন? জানিস, মকবুল, ধর্ষণের বিচার আদালতে হয় না এখন। এজন্য আমি নিজেই এক একটা ধর্ষককে নিজের আদালতে শাস্তি দেই। মকবুল আঁতকে উঠল যুবকের কথায়। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কি তার সাথে উল্টাপাল্টা কিছু করবে? মকবুল কাপা কাপা গলায় জিজ্ঞেস করে, কে তুমি? আর আমাকে এখন কেন নিয়ে এসেছো? কোনো উত্তর পেল না মকবুল। যুবকটি ঠোঁটে হালকা একটা নির্মম হাসি নিয়ে ধীরে ধীরে ঘরের এক কোণায় এগিয়ে গেল। সেখানে থেকে তুলে আনলো একটা পুরনো ধাতব হুক। তার চোখে মুখে কোনো রাগ নেই, বরং অদ্ভুত এক প্রশান্তি। চেয়ারে বসা মকবুলের হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। নড়ারও উপায় নেই, চোখে মুখে আতঙ্ক জমে উঠেছে। সে জানে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু ঠিক কি তা আন্দাজ করতে পারছে না। যুবক নিঃশব্দে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর ঠান্ডা মাথায় মকবুলের পায়ের নখের নিচে হুকটা ঢুকিয়ে ধীরে ধীরে উল্টো করে তুলতে শুরু করল। মকবুল দম নিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার শিরাগুলো ফুলে উঠল, মুখ বেগুনি ছায়া নিল যন্ত্রণায়। সে যেন হাওয়ায় ঝুলে থাকা এক মৃতপ্রায়ের দেহ, নড়তে পারছে না, কাঁদতে পারছে না, শুধুই অসহায়। হুকটা একটানে উল্টো করে তুলে নিতেই কয়েক ফোঁটা চন্দ্রবিন্দুটা রক্ত গড়িয়ে পড়ল মেঝেতে। যুবক তাকিয়ে রইল, শান্ত, স্তব্ধ, যেন এটাই প্রাপ্য ছিল মকবুলের। তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি মকবুল, অপেক্ষা কর, সবে তো শুরু। উদ্ধৃতি চিহ্ন।